হ্যামলেট, আমার ছেলে, আমি তোমার পিতা। আমি ঘুমের মধ্যে মরিনি, আমাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। রাজপ্রাসাদ জুড়ে উৎসবের আমেজ। প্রহরী থেকে শুরু করে স্বয়ং রাজা সুরার পাত্র হাতে নিয়ে উৎসবে মগ্ন। নতুন রানীকে কাছে পেয়ে রাজার চোখে প্রেমের নেশা, কিন্তু চেয়ারের তলে লুকোনো আছে বিষের বোতল, যে বোতল থেকে কয়েক ফোঁটা বিষ নিয়ে মিশিয়ে দেওয়া হয়েছিল প্রাক্তন রাজা সুরাই। এরপরই চিরকালের মতো ইহলোকের মায়া ত্যাগ করে ডেনমার্কের প্রাক্তন রাজা হ্যামলেট। শোকের বদলে প্রাসাদে শোনা যাচ্ছে বিয়ের সানাই। এরপর থেকেই প্রাসাদ জুড়ে শুরু হয় মৃত্যুর খেলা। সকলের মনে একটাই প্রশ্ন, কার অভিশাপে সোনার প্রাসাদ আজ রক্তে লাল? রাত হলেই প্রাসাদে ঢোকে ভয়ঙ্কর দেখতে অবয়ব আর চিৎকার করে বলে, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। নমস্কার বন্ধুরা, স্মৃতির অলিগলিতে তোমাদের স্বাগত। আজকের গল্প পাঠে রয়েছি আমি রেশমি, সহযোগিতায় আব্দুল হাসান শেখ। আজ পড়ে শোনাবো এক অমর কাহিনী, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হ্যামলেট গল্প অবলম্বনে রচিত। মূল গল্পের ভাব ও আবহ বজায় রেখে এখানে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ার, তিনি ইংরেজি সাহিত্যে এমন এক দিগন্ত তুলে দিয়েছিলেন যেখানে মানুষের আবেগ, প্রেম, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ সবকিছুই জীবন্ত হয়ে উঠেছিল তার মঞ্চে। তার লেখা হ্যামলেট, অথেলো, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট আজও বহু মানুষকে পথ দেখায়। তাহলে শুরু হোক আজকের যাত্রা, হ্যামলেটের ভূত। ততক্ষণ পর্যন্ত তোমরা শুনতে থাকো স্মৃতির অলিগলি, যেখানে প্রতিটা গল্প জাগিয়ে তোলে ঘুমিয়ে থাকা স্মৃতিগুলোকে। রাত ঘন হয়েছে, বাতাসে যেন অদ্ভুত এক ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। ডেনমার্কের রাজপ্রাসাদে যেন কোথাও কেউ অদৃশ্যভাবে হেঁটে যাচ্ছে। দুর্গের প্রাচীর ঘিরেও নিস্তব্ধতার রাজত্ব, আর সেই নীরবতার ভেতরেই প্রথম দেখা যায় এক ছায়া, এক মুখ, এক চেনা অবয়ব। এরপর প্রহরীরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে, ভয়ে আতঙ্কে সকলের গলা শুকিয়ে কাঠ। কে ওখানে? থামো বলছি, কে ওখানে? শান্ত হও মার্সেলাস, আমি হর্ষিও। কিন্তু ওই ছায়াটা দেখেছো? ওটা রাজা নয় কি? হ্যাঁ, রাজা হ্যামলেট নিশ্চয়, কিন্তু এটা কি করে সম্ভব? একদমই তার মুখ, অবিকল দেখতে, কিন্তু তিনি তো মৃত। ওই দেখো, আমাদের দিকে তাকাচ্ছে ওই ছায়ামূর্তি, আমাদের দিকে এগিয়ে আসছে এক পা করে। আমি বলেছিলাম না আমরা এখানে একা নই। যাও হর্ষিও, এখনই যাও, প্রিন্স হ্যামলেটকে খবর দাও, তার এই কথাটা জানানো দরকার। পরের রাতেই আসে রাজপুত্র হ্যামলেট, চোখে গভীর দুঃখ, মুখে শোকের ছায়া। পিতার মৃত্যুতে সে এখনো শোকে ডুবে।
আর মায়ের দ্রুত পুনর্বিবাহ তাকে করেছে আরও নিঃসঙ্গ। রোজ রাতে হ্যামলেট প্রাসাদের ছাদে গিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। আজও সে এসেছে অন্ধকারকে আপন করে নিতে। এমন সময় সে নিজের মধ্যেই বলে ওঠে, আমার বাবা চলে গেলেন, আর মা এত তাড়াতাড়ি। যে হাত একদিন তার চোখের জল মুছেছিল, আজ সেই হাতেই পড়েছে অন্যের আংটি। রাজা ক্লোডিয়াস, আমার কাকা। তুমি কি জানো বাবা, তোমার মুকুটের এখনো রক্তের দাগ শুকায়নি। হঠাৎ হাওয়ার জোর, কক্ষের ভেতরে ফিসফিস আওয়াজ। রাজপুত্র হ্যামলেটের কক্ষে প্রবেশ করে প্রহরী হোরেশিও। প্রিন্স, ওকে দেখেছি আমরা। আপনার পিতার আত্মা, একই মুখ, একই বর্ণ, হাতে পায়ে রক্তের ছাপ, যেন যুদ্ধের রাতে শত্রুকে নিকেশ করে ফিরেছে। আমার পিতা, আমার পিতার আত্মা? তুমি নিশ্চিত হিরোশিও? আগে রাজপুত্র, যতটা নিশ্চিত একজন মানুষ হতে পারে। আমি শুধু জানি ও কাউকে খুঁজছে। হ্যামলেট আপন মনে তাকায় অন্ধকারের দিকে। দূরে কোথাও দুর্গের পাথুরে প্রাচীরে এক আলোর ঝলকানি এসে দেখা যায়। তবে কি সেই জিনিস যা রাজপুত্র হ্যামলেটের কাছে স্পষ্ট নয়? এক মুখ এক দৃষ্টিতে এসে তাকিয়ে থাকে সেই ঝলকানির দিকে। এরপর হ্যামলেট নিজের মনেই বলে ওঠে, যদি সত্যিই তুমি আমার পিতা হও, তবে এসো, বলো কি সত্য লুকিয়ে আছে এই রাজমুকুটের নিচে। আমি শুনবো। সত্য শুনতে আমি ভয় পাই না। এরপরেই হ্যামলেটের সাউন্ড ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে। সেই সঙ্গে শোনা যায় ভয়ঙ্কর ফিসফিস শব্দ। হ্যামলেট আতঙ্কে ভয়ে কান চেপে ধরে। তার কান দিয়ে রক্ত বেরিয়ে যাবার জোগাড়। এরপরই শোনা যায় অদ্ভুত সব কণ্ঠস্বর। হ্যামলেট, আমার পুত্র, আমি তোমার পিতা। শোনো, তবে শোনো আমার হত্যার কথা। এই হত্যা সাধারণ কোনো হত্যা ছিল না। আমাকে মারার পিছনে তোমার সৎ বাবা, আমারই ভাই রাজা ক্লোডিয়াস। এরপর কয়েকটা দিন পেরিয়ে গেছে। রাজা হ্যামলেট এখন কবরের নিচে শায়িত, আর রাজপ্রাসাদে বাজছে নতুন বিয়ের ঢাক। রানী গার্টুড এখন নতুন রাজা ক্লোডিয়াসের পাশে বসে। একজন ছেলের চোখে এই আনন্দ যেন এক নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা। এরপর হ্যামলেট নিজের মনেই বলতে শুরু করে, ওহ, কত দ্রুত! একজন স্ত্রী এত সহজে কিভাবে তার স্বামীকে ভুলে যেতে পারে? মা, তুমি কি জানো, বাবার মৃত্যুর পর তোমার মুখের হাসি আমি আর চরম ঘৃণা করি। তুমি আমার কাকাকে বিয়ে করলে, আর এখন সে রাজা। মুকুটে তার মাথায়, কিন্তু ওর রক্ত এখনো শুকায়নি। এরপর প্রাসাদে হাসির শব্দ থেমে যায়। ঘরে প্রবেশ করলেন রাজা ক্লোডিয়াস ও রানী গার্ট্রুড। এরপর রানী গার্ট্রুড রাজপুত্র হ্যামলেটের উদ্দেশ্যে বলেন, হ্যামলেট,
আমার পুত্র, কেন এত গম্ভীর মুখ? বিয়ে তো শোক মেটানোরই এক পথ, পুত্র। হ্যাঁ মা, একই দিনে কেউ কেউ বিয়ে করে, আবার কেউ কবরে যায়। যথেষ্ট হয়েছে রাজপুত্র, তোমার পিতা মারা গিয়েছেন, এটা জীবনের স্বাভাবিক নিয়ম। তুমি এখন আমাদের রাজসভায় আনন্দ ফেরাবে, এই আমার আদেশ। এমন সময় রাজপুত্র হ্যামলেট কিছু একটা বলতে যাবে রাজা ক্লোডিয়াসকে, কিন্তু তার মায়ের দিকে তাকিয়ে আবেগ সামলে নেয় সে। রাগে ক্রোধে রাজপুত্র হ্যামলেটের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। এরপর হ্যামলেট নিজের মধ্যেই বলে ওঠে, আনন্দ? যে আনন্দ রক্তের উপর দাঁড়িয়ে, আমি হাসবো না কাকা, না রাজা। আমার ভিতর পড়ছে কিছু একটা, যার নাম হয়তো সত্য কিংবা পাগলামি। আরও বেশ কিছুদিন কেটে গেল। হ্যামলেট একা দাঁড়িয়ে আছে জানালার সামনে, রাতের অন্ধকারে, কিন্তু তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কোনো চেনা অবয়ব। ঠিক মানুষও নয়, আবার জীবিতও নয়। অন্ধকারের দিকে তাকিয়ে সে বলে ওঠে, যদি মানুষ এত সহজে ভালোবাসা ভুলে যায়, তবে মৃত্যুই বোধহয় একমাত্র সত্য। হে ঈশ্বর, যদি এই জীবনটা গলিয়ে ফেলতে পারতাম, এক ফোঁটা জল হয়ে মিলিয়ে যেতে পারতাম এই প্রাসাদের পাথরের দেয়ালে। রাত গভীর, চাঁদ মেঘে ঢাকা আছে। দুর্গের উত্তর প্রাচীরে দাঁড়িয়ে আছে হ্যামলেট, চোখে অস্থির আগুন, মনে প্রশ্নের ঝড়। হঠাৎ বাতাস কাঁপে, কুয়াশার ভেতর থেকে এগিয়ে আসে সেই মুখ, তার পিতা, মৃত রাজা হ্যামলেট। আমার ছেলে, আমি তোমার পিতা। আমি ঘুমের মধ্যে মরিনি, আমাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তোমার কাকা ক্লোডিয়াস আমাকে হত্যা করেছে। এ তুমি কি বলছো? আমার আমার কাকা তিনি? হ্যাঁ, আমার নিজের ভাই। তোমার মাকে পাওয়ার লোভে আমার আত্মা নরকের আগুনে ফেলে দিয়েছে। তা শুনে রেগে মুখ থেকে শব্দ বের করতে পারছে না রাজপুত্র হ্যামলেট। শরীর তখনও কাঁপছে তার, যেন অজানা শক্তি ভর করেছে তার উপর। রাজপুত্র হ্যামলেট রেগে গিয়ে বিস্ফারিত চোখে বলে উঠল, আমার শিরায় যে আগুন বয়ে যাচ্ছে, পিতার হত্যার এই সত্য আমি ভুলব না। এই প্রাসাদের আজ থেকে শুরু হবে প্রতিশোধের নীরব নাটক। আমি পাগল হব, কিন্তু সেই পাগলামির আড়ালে লুকিয়ে থাকবে আমার প্রতিশোধ। বাবা, আমি তোমার কথা রাখবো যতক্ষণ না সত্য রক্তে লেখা হয়। হ্যামলেট বদলে গেছে, তার চোখে আর শান্তি নেই, শুধু ভেতরে জমে থাকা সন্দেহ আর ক্রোধ আর এক অদ্ভুত হাসি। এরপর একদিন প্রেমিকা অফেলিয়া আসে হ্যামলেটের কক্ষে, চোখে তার রাজপুত্রের প্রতি অগাধ ভালোবাসা। এরপর সে হ্যামলেটের উদ্দেশ্যে বলে ওঠে, প্রিন্স, আপনি কেন এমন করছেন? যে ভালোবাসা একদিন
আমার গলায় মালা পরিয়েছিল, আজ সেই চোখে দেখি কেবল অজানা ভয়। ভালোবাসা? ওফেলিয়া, আমি কখনো তোমাকে ভালোবাসিনি, অথবা হয়তো বেসেছিলাম, কিন্তু এখন আর পারি না। রাজপুত্র হ্যামলেটের এহেন কঠোর আচরণ দেখে ওফেলিয়া কাঁদতে কাঁদতে চলে যায়। তার চোখের জলে ভেসে যায় সমস্ত বিশ্বাস, আর হ্যামলেট নিজের ভেতরেই হারিয়ে ফেলে সেই চেনা মানুষটাকে। সে একদিন হয়তো অফেলোকে সত্যিই ভালোবাসতো। কেটে যায় আরো কিছু মাস। ততদিনে হ্যামলেট রাজা ক্লোডিয়াসকে হত্যা করার ছকও কষে ফেলেছে। তার পরিকল্পনা সহজ করতে রাজপ্রাসাদের নাট্যশালায় একটি নাটক সাজিয়েছে সে। অবশেষে সেই নাটকের দিন সামনে এলো। এক দৃশ্যে দেখানো হচ্ছে কাকাকে হত্যা করা, কিন্তু আসল লক্ষ্য সত্য উদ্ঘাটন। নাট্যচিত্রের মধ্যে সংলাপে ডুবে যায় হ্যামলেট। এরপর বলতে শুরু করে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, এখনো একজন বিশ্বাসঘাতক বেঁচে আছে। নাটকের শেষ অবধি অপেক্ষা করতে পারল না রাজা ক্লোডিয়াস। ভয়ে তার মুখ অস্থির হয়ে উঠেছে, মুখে হাসির রং উধাও, যেন অনুশোচনায় ভুগছে সে। কাকা ওরফে রাজা ক্লোডিয়াসের চোখে চোখ রেখে হ্যামলেট বুঝে নিল কাকা ক্লোডিয়াস অপরাধের আতঙ্কে ভুগছে। সবে যেন মিলে যাচ্ছে গল্পের চূড়ান্ত নাটকে। রাজপুত্র হ্যামলেট এখন ক্লোডিয়াসকে হত্যা করার নেশায় আচ্ছন্ন। রাজা ক্লোডিয়াস, রানী গার্টুড সবাই একে একে হ্যামলেটের প্রতিশোধের জালে জড়িয়ে পড়েছে। এরপর হ্যামলেট নিজের মনেই বলে ওঠে, সকলকে শেষ করব, বিশ্বাসঘাতকতাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের মরতে হবে, আমার হাতে তাদের মৃত্যু। রাজপ্রাসাদে বাজছে যুদ্ধের ডঙ্কা। হ্যামলেট হিংস্র নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল রাজা ক্লোডিয়াসের উপর। কিন্তু হায়, মাটিতে যার দেহ লুটিয়ে পড়ল সে রাজা ক্লোডিয়াস নয়। তবে কে সে? কি তার পরিচয়? সে আর কেউ নয়, রাজা ক্লোডিয়াসের প্রধান উপদেষ্টা কর্মী। একটি নিষ্পাপ প্রাণ চলে গেল হ্যামলেটের প্রতিশোধের আগুনে। রাজপুত্র হ্যামলেট তখন আহত, বাঁচার আশা প্রায় নেই। অন্তিম নিঃশ্বাসে সে বলে ওঠে, এখনো প্রতিশোধ সম্পন্ন হয়নি, বিশ্বাসঘাতকতাদের নিস্তার নেই, আমার হাতেই তাদের মরতে হবে, আমার হাতে।